চরম অবহেলায় ৮ দিন ট্র্যাজেডি। এসি বন্ধে অক্সিজেন কমে যাওয়ায় ৬ নবজাতকের মৃত্যু। চিকিৎসার জন্য উপযুক্ত নয় ভবনটি, কেন লাইসেন্স বাতিল নয়, কারণ দর্শানোর নোটিশ। দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। আবাসিক ভবন ভাড়া নিয়ে হাসপাতাল করায় বাড়ছে ঝুঁকি, বিল্ডিং কোড মেনে স্বাস্থ্যসেবার পরামর্শ। তারা মনে করছে তাদের একটা রুম আছে, এসি লাগাই দিলে প্রবলেম, কিন্তু এই এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে। আমাদের প্রতিটি হাসপাতাল ধরে কিন্তু এখন একটা ইন্সপেকশন দরকার, যে হাসপাতালগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে কিনা এবং হাসপাতালের যে স্ট্যান্ডার্ড সেটা মানছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ৭ জুন। দেশের ইতিহাসে ৩ কার্যদিবসে বিচার কাজ সম্পন্নের রেকর্ড। আসামি সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বেশি ঝুঁকিতে দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড। বাসা বাড়িতে মিলছে এডিসের লার্ভা। প্রতিরোধে সবার সহযোগিতা চান দক্ষিণের প্রশাসক। বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকের বিদ্যুৎ বিল। আবাসিকের ৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার বিইআরসির। মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়াকে গণতন্ত্র উত্তরণের বিজয় হিসেবে দেখছেন পররাষ্ট্রমন্ত্রী। বললেন, একই সঙ্গে ২ দায়িত্ব পালন সম্ভব, নজির রয়েছে আগেও। এবং ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে এবার মমতার বিরুদ্ধে শিলিগুড়িতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দায়ের। গ্রেফতারি পরোয়ানা চেয়ে করা হবে আবেদন। হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই ঘটেছে ৮ দিন ট্র্যাজেডি। ছোট কক্ষে এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় মারা যায় ৬ নবজাতক। তদন্ত প্রতিবেদন প্রকাশকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৮ দিন হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। আগামী রোববারের মধ্যে প্রচলিত আইন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ৮ দিনে ৬ নবজাতক মৃত্যুকে কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল হবে না জানতে চেয়ে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৭ মে রাজধানীর মগবাজারের ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যু আলোড়ন তোলে দেশব্যাপী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন অভিভাবকেরা। নড়ে চড়ে বসে সরকার। ১ জুন ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের ৩ দিনের মাথায় প্রতিবেদন প্রকাশ করে মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, পোস্ট অপারেটিভ কক্ষে এসি বন্ধ থাকায় নবজাতকের মৃত্যু হতে পারে। এছাড়াও ছোট বদ্ধ কক্ষে অতিরিক্ত রোগীর উপস্থিতি ছিল না বাতাস চলাচলের ব্যবস্থা। এমন ৫টি কারণ শনাক্ত করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এই মৃত্যুর দায় এড়াতে পারে না ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্ত কমিটি সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ৬ জন নবজাতকের আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উক্ত হাসপাতালে বর্ণিত সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা ও নার্স স্টাফ এবং সর্বোপরি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলাজনিত বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৮ দিন হাসপাতালের ভবনটি হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়। হাসপাতালের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে রোববারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতে বেসরকারি হাসপাতালের লাইসেন্স দেওয়ার সময় ভবন পরিদর্শনের সুপারিশ করেছে তদন্ত কমিটি। পুরা হাসপাতালে ২০০-র উপরে রোগী আছে। পুরা হাসপাতালটা অলনে ছাড়েন আমরা বন্ধ করতে পারি না। তদন্ত কমিটির পরে আমরা বসে শাস্তির বিধান কি আছে সেটা আমরা নিশ্চিত করব। রবিবারের ভিতরে আমরা সিদ্ধান্তে পৌঁছব। শিশু মৃত্যুর ঘটনায় যারাই দায়ী থাকুক তাদের দৃষ্টান্তমূলক বিচার চান সন্তানহারা বাবা মা। আমার সুস্থ বাচ্চা তো এরকম অসুস্থ মৃত্যু বাচ্চা যে নিয়ে আসতে হবে, আমি তো এটা কখনো ভাবিনি। তাদের আমি উচিত সঠিক বিচার চাই। এটা সরকারের কাছে আমার আবেদন, আপনারা ওই বিচার ইয়াটা নেবেন। মেডিকেলের কর্তৃপক্ষের দায়িত্ব যেটা মেনটেন করা, ঠিক মতন পরিচালনা করা। যদি পরিচালনায় ঠিক মতন যদি এরা না করে, তাইলে আমি তো টুইন বেবি হারাইছি,
আরও যে মানুষের যে বাচ্চাগুলান যে হারাইছে এগুলান কেমনে মেনে নেওয়া যায়? একটার পর একটা বাচ্চা মৃত্যুর কোলে ঢলে পড়তে আছে, বমি করতে আছে আর নীল হয়ে যেতেছে। এদিকে ৮ দিনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না ৭২ ঘন্টার মধ্যে সেই জবাব চাওয়া হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আবাসিক ভবন ভাড়া নিয়ে যত্রতত্র গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, এতে বাড়ছে ঝুঁকি। ৮ দিনের ঘটনাকে আমলে নিয়ে সারা দেশে অনিয়ম চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদদের। তারা বলছেন, পুরনো বা আবাসিক ভবন ভাড়া নিয়ে হাসপাতালে রূপান্তরিত করে সেবা দেয়া বন্ধ করতে হবে। বিল্ডিং কোড মেনে হাসপাতালের জন্য নির্মাণ করতে হবে আলাদা ভবন। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ৮ দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলা পেয়েছে কমিটি। পুরনো ভবনে ভেন্টিলেশন সুবিধা না রেখেই পোস্ট অপারেটিভ ওয়ার্ড নির্মাণ করেও এসি বন্ধ রাখায় দমাটকে ঝরেছে ৬টি নিষ্পাপ প্রাণ। এমন ঘটনায় বেসরকারি চিকিৎসা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আবাসিক ভবন নয়, বিল্ডিং কোড মেনে হাসপাতালের জন্য বানাতে হবে আলাদা ভবন। সুপ্রশস্ত করিডোর, রুমগুলোতে প্রাকৃতিক ভেন্টিলেশনের ব্যবস্থা, এসি লাগানোর আগে অবশ্যই রোগীদের সহনশীলতা চিন্তা করতে হবে। পোস্ট অপারেটিভ থিয়েটার যেখানে রোগীরা ক্রিটিক্যাল অবস্থায় থাকে সেখানে কিন্তু তার ইন্টারনাল এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেম থাকতে হবে। কোনো কারণে এয়ার কোয়ালিটিতে যদি কোনো ধরনের লিকেজ হয়ে যদি গ্যাস বা অন্য কিছু আসে তখন যেন ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে পারে। আবার যদি অ্যালার্ম বাজলো, আপনি সেই এয়ারটাকে ভালো করার জন্য আপনার আলো বাতাস ঢোকার জন্য জানালা খোলার মতো ব্যবস্থা, এগুলো বেসিক যেই হাসপাতাল তৈরি করতে গেলে করতে হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে বেসিক জিনিস উপেক্ষিত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, বেসরকারি হাসপাতালগুলো মুনাফার লোভে জনসেবা ভুলে যান। নির্মাণের পর রোগীর চাপ বেড়ে গেলে আশপাশের ভবন ভাড়া নিয়ে রূপান্তরিত করেন হাসপাতালে। সেখানে রুমে এসি স্থাপন করেন ঠিকই, কিন্তু ভেন্টিলেশনের চিন্তা করেন না। প্রাইভেট সেক্টর ইজ অলওয়েজ ফর প্রফিট। নতুন একটা কাজ করার চেয়ে সেই জিনিস তারা চিন্তা করেনি। তারা মনে করছে তাদের একটা রুম আছে, এসি লাগাই দিলে প্রবলেম সব। কিন্তু এই এসি বাচ্চাদের জন্য সুইটেবল কিনা, এর ভেন্টিলেশনটা কীরকম হবে, ইলেকট্রিফিকেশনটা ঠিক আছে কিনা। ৮ দিনের ঘটনাকে আমলে নিয়ে সারা দেশে নজরদারি বাড়িয়ে অনিয়ম চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদের। প্রতিটি হাসপাতাল ধরে কিন্তু এখন একটা ইন্সপেকশন দরকার, যে হাসপাতালগুলো বিল্ডিং কোড অনুযায়ী তৈরি হয়েছে কিনা এবং হাসপাতালের যে স্ট্যান্ডার্ড সেটা মানছে কিনা। এবং এটা ধরলে দেখা যাবে যে অনেক হাসপাতালে কিন্তু দেখা যাবে যে হাসপাতাল হিসেবে অপারেট করার মতো যোগ্য না। পাড়ায় পাড়ায় আপনার ক্লিনিক তৈরি হচ্ছে, এটা তো হতে পারে না। সুতরাং এই জিনিসগুলো যদি সরকার এখন থেকে উপযুক্ত প্রিভেনশন না করে তাহলে কিন্তু এগুলো আরও বাড়তে পারে। এখনই গুরুত্ব না দিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ৭ জন। আগামী আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে মামলায় যুক্তিতর্ক শেষ করেন উভয় পক্ষের আইনজীবীরা। দেশের ইতিহাসে মাত্র ৩ কার্যদিবসে বিচার কাজ শেষ করার রেকর্ড তৈরি করল মামলাটি। মাত্র ৩ দিনেই বিচারের শেষ প্রান্তে রামিসা ধর্ষণ হত্যা মামলা, এখন অপেক্ষা রায়ের। বৃহস্পতিবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, ঘটনাস্থলে সোহেল স্বপ্না ছাড়া আর কাউকে দেখেননি সাক্ষীরা। এছাড়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও প্রধান অভিযুক্ত সোহেল তৃতীয় ব্যক্তির নাম উল্লেখ করেননি। আদালতকে বিভ্রান্ত করতেই সোহেল হঠাৎ তৃতীয় ব্যক্তির নাম নিচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 164 কনভেনশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। সাক্ষ্য বিশ্লেষণ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ময়নাতদন্তে রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পানি দিয়ে ধুয়ে ফেলায় ডিএনএ স্যাম্পল পাওয়া না গেলেও এক্ষেত্রে ময়নাতদন্তই প্রাধান্য পাবে বিচারে। 2 আসামি মৃত্যুদণ্ডের আবেদন করেন তিনি। স্বপ্না যখন ফ্ল্যাটে ছিলেন যে কোনো পদক্ষেপ নিতে পারতেন। ফর এক্সাম্পল, দরজা খুলে চিৎকার করতে পারতেন, জানালা দিয়ে চিৎকার করতে পারতেন। মা যেহেতু ছিল, সচেতন হয়ে সবাই মিলে প্রিভেন্ট করতে পারত। প্রসিকিউশন উইথ হাম্বল সাবমিশন আদালতের নিকট 2 জনেরই সিভিয়ার পানিশমেন্ট
চেয়েছি আমরা। আত্মপক্ষ সমর্থনে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিল সোহেল, তাই সংক্ষিপ্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন সরকার নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। এ সময় তিনি আদালতের কাছে সোহেলের যাবজ্জীবন ও স্বপ্নার 7 বছরের কারাদণ্ডের আবেদন করেন। 7 জুন এই মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল, যা স্বল্প সময়ের মধ্যে বিচারের রেকর্ড হয়ে থাকবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বাকলিয়া 3.5 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মাত্র 13 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। এই মামলায় একমাত্র অভিযুক্ত মনির হোসেন। ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ধর্ষণের ঘটনার মাত্র 13 দিনের মাথায় তদন্ত প্রতিবেদন দিতে সক্ষম হলো পুলিশ। চট্টগ্রামের বাকুলিয়ায় 3.5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ ঘটনায় একমাত্র অভিযুক্ত মনির হোসেন শিশুটিকে ধর্ষণ করেছিল এমন প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। মেডিকেল রিপোর্ট পেয়েছি, 22 ধারা আছে, 164 আছে, আমরা এগুলোর বেসিসে চার্জশিট দিয়েছি। পজিটিভ সাইন আছে ধর্ষণের। আমরা চেষ্টা করতেছি যেন ভিকটিম তার সাথে যে অন্যায়টুকু হয়েছে তার আইন অনুযায়ী যথোপযুক্ত শাস্তি যেন আসামি পাই। আমরা সবাই চেষ্টা করতেছি যে ধর্ষণ মামলাগুলো তদন্ত যেন সেটা পুঙ্খানুপুঙ্খভাবে করা যায়। গত 21শে মে বিকালে বাকুলিয়ায় 3.5 বছর বয়সী শিশুটির বাবা মা কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। বাসা ফাঁকা থাকার সুযোগ নেয় মনির হোসেন। কৌশলে শিশুটির ওপর নির্যাতন চালায় সে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনিরকে স্থানীয় মাদ্রাসায় আটকে রাখে। তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। ঘটনার পরদিন মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। এছাড়া পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অপর আরও একটি মামলায় 15 জনকে গ্রেফতার করা হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, হামের প্রকোপের মধ্যে এবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের মধ্যে 27টি উচ্চ ঝুঁকিপূর্ণ চিহ্নিত। বাড়ি বাড়ি মিলেছে এডিসের লার্ভা। জরিপে উঠে এসেছে ঠিক এমন তথ্য। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগে জোর দক্ষিণ সিটির প্রশাসকের। চলতি বছর মৌসুম শুরুর আগেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায় দেশে ডেঙ্গুতে মৃত্যুর প্রায় অর্ধেকই ঢাকার 2 সিটিতে। এর মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে মৃত্যুর হার তুলনামূলক বেশি। তাই এবার বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু নিয়ে নড়ে চড়ে বসেছে সিটি কর্পোরেশন। এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে দক্ষিণ সিটির 75টি ওয়ার্ডের 2238টি বাড়িতে জরিপ কার্যক্রম পরিচালনা করে ডিএসসিসি। সাকসেসফুলি সেই জরিপটা বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের নগর ভবনে জরিপের ফলাফল প্রকাশ ও পরবর্তী পরিকল্পনা তুলে ধরে প্রশাসক জানান, দক্ষিণ সিটির 281টি বাড়িতে পাওয়া গেছে লার্ভা। এর মধ্যে 87% লার্ভাই এডিস মশার। দক্ষিণ সিটির 27টি ওয়ার্ড ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে বলে জানান তিনি। লার্ভা শনাক্ত হওয়া স্থাপনাগুলোর মধ্যে বহুতল ভবনে সর্বোচ্চ 35.23%, স্বতন্ত্র বাড়িতে 27.76%, নির্মাণাধীন ভবনে 17.44% এবং সেমি পাকা বাড়িতে 14.59% লার্ভা পাওয়া গেছে। জরিপের ফলাফলে আরও দেখা যায় প্লাস্টিকের ড্রামে জমে থাকা পানিতে 8.89%, মেঝেতে জমে থাকা পানিতে 12.26% এবং বালতিতে জমে থাকা পানিতে 10.34% এডিস মশার প্রজনন ক্ষেত্র শনাক্ত হয়েছে। 63টি ওয়ার্ডে মশার ঘনত্ব নির্দিষ্ট সূচকের চেয়ে বেশি, যা ডেঙ্গু রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এর মধ্যে এডিস মশার লার্ভার ঘনত্ব অনুযায়ী 27টি ওয়ার্ডের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দক্ষিণের প্রশাসক। আগামী 6 জুন ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনমূলক র্যালি অনুষ্ঠিত হবে। 7 জুন 2026 তারিখ হতে ডেঙ্গুর অধিক ঝুঁকিপূর্ণ 27টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে 5 দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম, বিশেষ করে একদম প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করব। ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোকে 10% বেড বিনামূল্যে দেওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটু ডেঙ্গু মুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ কলকারখানা খুলতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প মন্ত্রণালয়ের আওতায় থাকা বন্ধ কলকারখানাগুলো নতুন করে চালু ও
ও ব্যবস্থাপনার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দীর্ঘদিন ধরে নানা কারণে বন্ধ থাকা কলকারখানাগুলো কোন পন্থায় আবার চালু করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে কর্মরত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। এ সময় ইউএনডিপির চলমান উন্নয়ন সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। ফ্যামিলি ও কৃষক কাজের পর এবার সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। জুলাই থেকে প্রথম ধাপে বগুড়া সহ 5 জেলায় আসছে এই সুবিধার আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, এতে মিলবে পরীক্ষা নিরীক্ষার বিশেষ ছাড়। বিষয়টিকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতের স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার ঘটনা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাসান ওয়ালির রিপোর্ট। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হেলথ কার্ড। নাগরিকের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য থাকবে এক কার্ডে। জুলাই থেকে সরকারি স্বাস্থ্যসেবার নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। জুন থেকে কিছুটা পিছিয়ে জুলাইয়ের প্রথম ধাপে খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী এবং নোয়াখালীতে চালু হচ্ছে কার্ড। পর্যায়ক্রমে যা ছড়িয়ে দেওয়া হবে পুরো দেশে। হেলথ কার্ড আমাদের একটা নির্বাচনী ইশতেহারে আমাদের ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করতেছেন, বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করতেছে, এটার কাজ চলছে এবং ইনশাআল্লাহ এটা জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে এটা দ্রুত গতিতে এটা এগিয়ে যাবে। হেলথ কার্ড হলো একটি ইলেকট্রনিক কার্ড যা প্রতিটি রোগীর জন্য আলাদা একটি ইউনিক আইডি বহন করবে। রোগীর মেডিকেল রেকর্ড ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হবে। কার্ড পাঞ্চ করলে জানা যাবে রোগীর পুরনো রোগের ইতিহাস সহ নানা তথ্য। যদি সম্ভব এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। জানালেন, এই কার্ডে প্রতিটি নাগরিক পাবেন সরকারি ও নির্ধারিত হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে বছরে একবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। টেস্টগুলো করতে হয়, তার জন্য কিছু ফি দিতে হয়, খুব কম টাকা। সেখানে আমরা দেখব যে কোনো টেস্ট তাকে ডিসকাউন্ট দেওয়া যায় কিনা হেলথ কার্ডের মাধ্যমে। প্রত্যেকটা নাগরিক বছরে একবার তার খুব বেসিক কিছু টেস্ট করানো যায় কিনা বিনামূল্যে। আমরা প্রিভেনশনকে জোর দেওয়ার জন্য আমরা চিন্তা করছি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাব। আমরা আমাদের দেশের যে ট্রিটমেন্ট সেন্ট্রিক ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে আমরা প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো। তথ্য সুরক্ষার অভাবে ভারতের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, যুক্তরাজ্যে পদ্ধতিগত ও কারিগরি ত্রুটি এবং অস্ট্রেলিয়ায় পরিচয় যাচাইকরণ জটিলতায় অনেকটা মুখ থুবড়ে পড়েছে হেলথ কার্ড। তবে মডেল নিয়ে সময় নষ্ট না করে প্রকল্প শুরুর তাগিদেই বিশেষজ্ঞের। অনেকগুলো মডেলও আছে, এই মডেলে আমরা তুলনা করতে গিয়ে সময় নষ্ট যেন না করি, যে কোনো একটা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে যে কোনো একটা শুরু করে দিতে হবে। কাজের মধ্য দিয়ে হয়তো আমরা পরে সংশোধন করব। হেলথ কার্ডের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রচার প্রচারণার পাশাপাশি হাসপাতালগুলোকে ডেডিকেটেড করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মিডিয়ায় জামায়াতের ক্ষমতায় যাওয়ার হাইপ উঠলেও মানুষ বিএনপিকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আধিপত্যের বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়ানো ছিল জিয়াউর রহমানের স্বপ্ন, সেই পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। ভারত, চীন, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে ভেবেচিন্তে এগোচ্ছে সরকার। স্বার্থ নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ নিতে চায় না বাংলাদেশ। চায়নার সাথে সুসম্পর্ক করেন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আলোচনায় উঠে আসে তার স্বাধীন কূটনীতি প্রসঙ্গ। এতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, নিজেদের স্বার্থ বজায় রেখেই সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমদানির উৎস চীন, ভারত, রপ্তানির ডেস্টিনেশন ইউরোপ, আমেরিকা এবং আমার রেমিটেন্সের উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য।
এবং আমার বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্য, বিশেষ করে কাতার, অন্যদিকে হচ্ছে আপনার রাশিয়ার $1 বিলিয়ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট। আমাকে এমন একটা নীতি বের করতে হবে এই সমস্ত কম্পোনেন্টকে আমি যাতে অ্যাসেম্বল করতে পারি। ভারতের মতো উদীয়মান শক্তি, তার যদি কোনো সমস্যা থেকে থাকে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনে তার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা আমার ইন্টারেস্টটা কনফার্ম করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে আধিপত্য মুক্ত রাখতে তিনি তারেক রহমানের নেতৃত্বে আশাবাদী। বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে মানুষ, বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে কি আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশের মানুষ। তিনি সবার সঙ্গে মিত্রতা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছেন এবং সেই সফলতা নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব তার নেতৃত্বে বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। জামায়াতের ক্ষমতায় যাওয়ার হাইপ তোলা হলেও উদার গণতান্ত্রিক দল হওয়ায় দেশের জনগণ বিএনপিকে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। নির্বাচনে আমাদের বুদ্ধিজীবীরা, পত্রপত্রিকা, মিডিয়াতে একটা হাইপ উঠিয়ে দিয়েছিল যেখানে জামাতে ইসলাম ক্ষমতায় চলে যাচ্ছে, তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে তারা নির্বাচনে জয়লাভ করবে। মানুষ কিন্তু ভুল করলো না, মানুষকে ঠিকই তাদেরকে বাদ দিয়ে দিল, দিয়ে বিএনপিকে বেছে নিল। কেন? কারণ বিএনপি প্রতিনিধিত্ব করে একটা উদার গণতান্ত্রিক রাজনীতি। এর আগে 1976 থেকে 1981 পর্যন্ত বিভিন্ন পত্রিকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মমুখর সময়ের প্রতিবেদনের প্রদর্শনীতে যোগ দেন সরকারের 2 মন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে কক্সবাজারে নিষ্ক্রিয় করা হলো ভাঙাড়ি ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার কামানের 3টি গোলা। 17 দিনের উৎকণ্ঠার পর স্বস্তি ফিরল এলাকার মাঝে। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এর ফলে নিম্ন আয়ের গ্রাহকরা আগের দামে বিদ্যুৎ সুবিধা পাবেন। এর আগে ভোগান্তি বিবেচনায় প্রান্তিক গ্রাহকদের বিদ্যুতের দাম পুনর্মূল্যায়নের BERC-কে অনুরোধ জানায় বিদ্যুৎ বিভাগ। এরপর বিকেলে এক বিজ্ঞপ্তিতে বর্ধিত দাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় BERC। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিকে মাসিক 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা আগের মতোই 4 টাকা 63 পয়সা ও 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীরা 5 টাকা 26 পয়সা দরে বিদ্যুৎ পাবেন। তবে অন্যান্য গ্রাহকদের ক্ষেত্রে বুধবার যে দাম বাড়ানো হয়েছে তা বহাল থাকবে। 0 থেকে 50 এবং 0 থেকে 75 যেটা আছে, এটা যে বর্ধিত মূল্যটা প্রত্যাহার করা হয়েছে, আগের দাম বল থাকবে। সরকার তাদের কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, জনগণের উপর চাপ বাড়িয়ে অর্থনীতিকে রক্ষার চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল রাজধানীর বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিলের আগে সমাবেশে নেতারা অভিযোগ করেন, অর্থনৈতিক খাতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা হচ্ছে। বিদ্যুতের মূল্য যেটি বৃদ্ধি করা হয়েছে, এটা সম্পূর্ণরূপে অনভিপ্রেত, অমানবিক, অন্যায্য এবং গণবিরোধী। এক মাসে 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে, এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, জনগণের কাছে দেয়া কোনো ওয়াদাই রক্ষা করতে পারছে না সরকার। দুর্নীতি বিদ্যুৎ ক্ষেত্রে ঠেকালেন না, ক্যাপাসিটি চার্জের নামে দলীয় লোকদের আগের থেকেই আপনি কুইক রেন্টাল পাওয়ার নানান বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, বিদ্যুতের প্রোডাকশন নাই, চুক্তির কারণে আপনি তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছেন। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ আপনি আবার বাড়িয়ে দিয়েছেন। রাজধানী ছাড়াও দেশের সব বিভাগীয় ও জেলা শহরে একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া দেশের গণতন্ত্র উত্তরণের বিজয়।
বিজয় ভবিষ্যতের বাংলাদেশের জন্য উৎসর্গ করেছেন তিনি। 40 বছর আগে নজির টেনে খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী 2 পদে বহাল থাকার নজির রয়েছে। Khalilur Rahman, Bangladesh, 99, has been elected President of the General Assembly at its 81st session. জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হবার পর বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন খলিলুর রহমান। বাংলাদেশের এই অর্জনে তাকে সংবর্ধনা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এই অর্জনকে দেশের গণতন্ত্রে উত্তরণের অভূতপূর্ব বিজয় হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। এই বিজয়কে তিনি দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন। যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়, এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। 40 বছর আগে নজির টেনে খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী 2 পদে বহাল থাকার নজির রয়েছে। জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 2 পদে পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্বযোগ ছিল, আজকে কিন্তু আপনি সিরিয়াসলি দুটো কাজ করতে। গত 2 জুন জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এই জাতিসংঘের শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। টাইগারদের পেস বোলিং কোচের চাকরি ছাড়লেন সন্তেক, দায়িত্বে তালহা জুবায়ের। 2027 ওয়ানডে বিশ্বকাপ ঘিরে পরিকল্পনা, দলে তৃতীয় হতে মরিয়া 4 বছর পর ফেরা মোসাদ্দেক। সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় বিএসএফ। যশোরে বাধা পাওয়ার পর এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 28 জনকে ছেলে পাঠানোর চেষ্টা করা হয়, তবে বিজেপির বাধায় কেউ ঢুকতে পারেনি বাংলাদেশে। সীমান্তে শূন্যরেখা অবস্থান করছেন নারী শিশু সহ 28 জন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে সতর্ক অবস্থানে রয়েছে বিজেপি। কিছুদিন ধরেই সীমান্তে পুশিনের আতঙ্ক, তাই অস্ত্র হাতে অতন্ত্র প্রহরীর কঠোর অবস্থান। লক্ষ্য যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার। দিনরাত টহলে বিজিবি। বৃহস্পতিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ড থেকে 28 জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়, তবে বিজিবির প্রতিরোধের মুখে বাংলাদেশে ঢুকতে পারেনি ওই দলটি। বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই পুশিনের চেষ্টার তথ্য নিশ্চিত করেন। বিজিবির বাধা পেয়ে পুশিনের চেষ্টায় থাকা দলটি আবারও শূন্যরেখায় অবস্থান নেয়। দলটিতে 28 জনের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী ও 6 শিশু রয়েছে। এর আগে গত 1 জুন যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় প্রায় 100 থেকে 120 জন নারী পুরুষ ও শিশু এবং 3 জুন একই সীমান্ত দিয়ে আরও 15 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির তৎপরতায় সফল হয়নি তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে উদ্ধার হওয়া কামানের 3টি গোলা 17 দিন পর নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। দুপুরে ভূমিয়া গোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গোলাগুলো নিষ্ক্রিয় করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল টিম এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, গত 18 মে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকা থেকে কামানের গোলা সদৃশ 3টি বস্তু উদ্ধার করা হয়। পরে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে এগুলো কামানের গোলা বলে নিশ্চিত করা যায়। সন্ধ্যার সময় এবার দেশের বাইরের খবর।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্যের জেরে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তৃণমূল নেত্রী। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। নির্বাচনে ভরাডুবির পর চলতি সপ্তাহে এক রাজনৈতিক কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রসঙ্গ তুলে বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলাদেশে কাকে দিয়ে হত্যা করানো হয়েছিল বিষয়টি তিনি অবগত আছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে তাকে মুখ খুলতে নিষেধ করেছেন। এ ঘটনার পর বৃহস্পতিবার মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন। এতে বলা হয়, বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের শীর্ষ পর্যায়কে জড়িয়ে মমতা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। অভিযোগকারী আইনজীবী জানান, 8 জুন আদালত খুললেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করবেন। বাংলাদেশ থেকে একটা বড় এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মমতার। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন সন্ধ্যার সময়, এবার খেলার খবর। জাতীয় দলের স্কোয়াড থেকে আর বের হতে চান না মোসাদ্দেক হোসেন সৈকত। 4 বছর পর পাওয়ার সুযোগটা কাজে রাখে 2027 ওয়ানডে বিশ্বকাপে দলের জায়গা করে নেওয়ার লক্ষ্য এবার এই অলরাউন্ডারের। এদিকে চাকরি ছেড়ে দেয় এই সিরিজের সঞ্চয়িতের পরিবর্তে টাইগারদের পেস ডিপার্টমেন্টের কোচের দায়িত্ব পালন করবেন তালহা জুবায়ের। এটা তো অনেকদিন ওয়েট করা লাগছে এবং যেখানেই খেলছি ভালো খেলতে হয়েছে। ভালো করার পরে এই অপরচুনিটিটা আসছে এবং সেটা আমি অবশ্যই চাইবো যতদিন আমি মানে আমার ক্যারিয়ার থাকবে ততদিন পর্যন্ত যেন আমি ন্যাশনাল টিমের জন্য খেলতে পারি। যেহেতু 6-7 ব্যাটিং করতে হবে এবং টিমের দরকারের জন্য 5-6 ওভার বোলিং করা লাগতে পারে। সো আমার যে ছোট ছোট রোলগুলো সেইগুলো আমি চেষ্টা করবো ফুলফিল করার। যখন আমি মানে ভালো খেলতে পারবো ওই সময় আমি আশা করতে পারি যে না 27 ওয়ার্ল্ড কাপ আমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ওয়েট করতেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চরম অবহেলায় 8 দিন ট্র্যাজেডি। এসি বন্ধে অক্সিজেন কমে যাওয়ায় 6 নবজাতকের মৃত্যু। চিকিৎসার জন্য উপযুক্ত নয় ভবনটি, কেন লাইসেন্স বাতিল নয়, কারণ দর্শানোর নোটিশ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় 7 জুন। দেশের ইতিহাসে 3 কার্যদিবসে বিচার কাজ সম্পন্নের রেকর্ড। আসামি সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। এবং বাড়ছে না নিম্ন আয়ের গ্রাহকের বিদ্যুৎ বিল। আবাসিকে 75 ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার। বিইআরসির মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়ের এখনকার আয়োজন। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।